মুক্ত গণমাধ্যম দিবস ছিল গত ৩ মে, আজ ৫ই মে। ২ দিন পার হয়ে গিয়েছে। গণমাধ্যম সংশ্লিষ্ট সংবাদকর্মীরা সহ সারা দেশের মানুষ প্রত্যক্ষ করেছে যে গত ২ দিনে এই দিবস নিয়ে নানা রকম সভা সেমিনার হয়েছে। গণমাধ্যমের স্বাধীনতা, মুক্ত গণমাধ্যম নিয়ে অনেক লম্বা লম্বা বক্তৃতা হয়েছে। কিন্তু আমি মনে করি যে বাস্তবে গণমাধ্যমের যে প্রকৃত স্বাধীনতা, যে স্বাধীন সাংবাদিকতা, যে দায়িত্বশীল সাংবাদিকতা, সেই সাংবাদিকতায় আমরা এখনো পৌঁছাতে পারিনি। একটা সুখবর আসছে যে এবার আমরা একবারই আন্তর্জাতিক যে মানদণ্ড, সেই মুক্ত গণমাধ্যম ক্যাটাগরিতে আমরা ১৬ ধাপ আমাদের উন্নতি হয়েছে। ইভেন কি আমরা ভারতের চেয়েও আমরা আগে আছি। খুব ভালো। এটা অবশ্যই হয়েছে যে এর কিছু বাস্তবতাও আছে। যে ৫ই আগস্টের পর থেকে সাংবাদিকরা সত্যিই তারা লিখতে পারছে, কথা বলতে পারছে। কিন্তু এর মধ্যেও কথা আছে। সামগ্রিকভাবে আমাদের যদি আলোচনা করি যে আজকে গণমাধ্যম কোথায়? গণমাধ্যমের নিয়ন্ত্রণ চলে গেছে কাদের হাতে? এইগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হওয়া দরকার। প্রিন্ট মিডিয়া বলেন, ইলেকট্রনিক মিডিয়া বলেন, দেখবেন যে বেশিরভাগ গণমাধ্যম চলে গেছে সমাজের এমন এক শ্রেণীর লোকের হাতে, যারা সমাজে অর্থ পাচারকারী, যারা দুর্বৃত্ত, দুর্নীতিগ্রস্ত, মাফিয়া হিসেবে পরিচিত। অর্থাৎ মাফিয়াদের হাতে চলে গেছে এই গণমাধ্যম। তারা মূলত এই গণমাধ্যম সৃষ্টি করেছে এবং এই গণমাধ্যমের বিস্তৃতি ঘটিয়েছে, আধিপত্য ঘটিয়েছে মূলত তার অর্থ সম্পদ সাম্রাজ্য, তার দুর্নীতি, তার ক্ষমতা অপব্যবহার পাহারা দেওয়ার জন্য। এবং সেইখানে এই আমাদের মতো এক শ্রেণীর সাংবাদিকরা বলা যায় ভাড়া খাটছে। আবার আমাদের মতো এক শ্রেণীর সাংবাদিকরা তারা রাতারাতি ধনী হওয়ার জন্য, কেরিয়ার গড়ার পরিবর্তে অর্থবিত্তের মালিক হওয়ার জন্য, দ্রুত ধনী হয়ে যাওয়ার জন্য তারাও দল দাসে পরিণত হয়েছে। তারা ওই সব মাফিয়াদের সম্পদ পাহারাদার হিসেবে পরিণত হয়েছে। সাংবাদিকতা এই বিদ্যমান বাস্তবতায় একেবারে কলুষিত হয়ে গেছে। অনেকেই সাংবাদিকদের রুটি-রুজি অধিকারের কথা বলেন। আরে ভাই, কতজন সাংবাদিক সত্যিকার অর্থেই তারা তার শ্রমের যথাযথ মজুরি পেয়ে থাকেন? এবং আমরা সাংবাদিকতাকে এমন জায়গায় নিয়ে গেছি যে আমরা অনেকেই এখন ঢাকার বাইরেও তো এটি বেশি মারাত্মক আকারে একটা মহামারী আকার ধারণ করেছে। যে কার্ড নির্ভর একটি কার্ড তাদের চাই। অপসাংবাদিকতা, যারা সাংবাদিক না দুর্বৃত্ত তারা ঢুকে যাচ্ছে। এবং আমরা এক শ্রেণীর লোক, এই সংবাদপত্রের যারা দায়িত্বশীল লোকজন, তারাই আবার এগুলো টাকার বিনিময়ে বিক্রি করছি। করে এই সাংবাদিকতার পরিবেশটা আমরা ধ্বংস করে দিয়েছি। সারা বাংলাদেশ জুড়ে বেশিরভাগ সংবাদকর্মী এখন কর্মীর বিরুদ্ধে এই অভিযোগ খুবই তীব্রতর যে তারা চাঁদাবাজ। ভালো সাংবাদিক নেই, ভালো মানের সাংবাদিক নেই, এই কথা আমি অবশ্যই বলছি না। অবশ্যই বলছি যে সারা বাংলাদেশে ঢাকা সহ ভালো মানের পেশাদার অনেক সাংবাদিক আছে। শিক্ষিত, লেখাপড়া জানা, সাংবাদিকতা অসম্ভব মেধাবী, সাহসী এরকম সাংবাদিকও অনেক আছে। কিন্তু তারা ডিমোরালাইজ, হতাশাগ্রস্ত। কেউ তার মেধা যোগ্যতা অনুযায়ী তার কাজ পাচ্ছে না। কেউ সততা সাহসের সঙ্গে
সাংবাদিকতা করতে পারছে না, কারণ ওই মিডিয়ার মালিক তো সে না। তাকে কোনো না কোনোভাবেই কারোর অধীনে থাকতে হচ্ছে। কোনো না কোনোভাবেই কারোর আজ্ঞাবহ হয়ে কাজ করতে হচ্ছে। সে প্রকৃত অর্থেই একজন পেশাদার, সাহসী, সৎ সাংবাদিক। তার যে প্রোডাকশন, তার যে কনটেন্ট, সেটি সে কোনো গণমাধ্যমে সঠিকভাবে সে প্রকাশ করতে পারছে না। এই সময়েও হয়তো পলিটিক্যাল ওইটা নাই। কিন্তু সেলফ সেন্সরশিপ আগেও ছিল, এখনো আছে। যে যার মতো করে সে বুঝে নেয় বা তাকে বুঝায় দেয়া হয় কাকে কোথায় কতটুকু কাভারেজ দিতে হবে, কাকে কোথায় কতটুকু ছাড় দিতে হবে। তো এই সাংবাদিকতায় কিন্তু আসলে দেশের কোনো উন্নতি ওই অর্থে হবে না। কারণ সাংবাদিকতা হলো অ্যাকচুয়ালি দেশের, সমাজের, গণতন্ত্রের রক্ষাকবচ। সেই সাংবাদিকতাকে, গণমাধ্যমকে যদি সমাজ, রাষ্ট্রের, জনগণের, গণতন্ত্রের রক্ষাকবচ বানাতে হয়, তাহলে এই স্বাধীন সাংবাদিকতার পিছনে অনেক বড় কাজ, অনেক বড় দায়িত্ব রয়ে গিয়েছে। প্রথম প্রশ্ন আসবে যে তাহলে এখানে বিনিয়োগ কে করবে? যারা পেশাদার সাংবাদিক, যারা সৎ, সাহসী সাংবাদিক, যারা মেধাবী সাংবাদিক, তাদের হাতে পত্রিকা কই? তারা কি পত্রিকার মালিক? তারা কি এ টিভি চ্যানেলের মালিক? তো মালিক না হলে তারা কিভাবে তাদের নীতি আদর্শ তারা বাস্তবায়ন করবে? পারবে না তো। হাতে গোনা, হাতে গোনা ২-৪ টি গ্রুপ আছে। তারা এখনো পর্যন্ত তারা সিরিয়াস, তাদের মিডিয়াকে শক্তিশালীভাবে তারা কাজে লাগিয়েছে। এবং সেজন্য সেই সব মিডিয়া হাউসকে চরম খেসারত দিয়ে প্রতিটি সরকারের আমলে তাদেরকে চরম খেসারতও দিতে হয়েছে। আর্থিকভাবে, এবং এমনকি জেলও খাটতে হয়েছে। আমি নাম বলছি না। সাহসী গণমাধ্যম পরিচালনা করতে গিয়ে বাংলাদেশে অনেক মালিককে চরম খেসারত দিতে হয়েছে। নানা রকম মামলা, হামলার মুখোমুখি হতে হয়েছে। তো সে সংখ্যাটা তো কম, সীমিত। ওভারঅল যদি দেখেন, তাহলে আমাদের সাংবাদিকতার মধ্যে, আমাদের গণমাধ্যমের মধ্যে যা কিছু হচ্ছে, এক ধরনের পুঁজিবাদী, এক ধরনের পাহারাদার, এক ধরনের আপসকামিতা, এক ধরনের সেন্সরশিপ। এবং সবচেয়ে বড় দুঃখের বিষয় হলো আমাদের সাংবাদিকরা ঐক্যবদ্ধ না। তারা দলবাজ। তারা কোনো না কোনোভাবে তারা দলের আশ্রয়ে থাকবে, কোনো গোষ্ঠীর আশ্রয়ে থাকতে চায়। এইটা আমরা শেষ করে ফেলেছি। আমি বহুদিন থেকে বলে আসছি যে অবিভক্ত সাংবাদিক ইউনিয়ন দরকার। এই আওয়ামীপন্থী, জামাতপন্থী, বিএনপিপন্থী, কোনো পন্থী সাংবাদিক ইউনিয়ন যতদিন থাকবে, আমাদের সাংবাদিকতার গুণগত মান যেমন যেমন ভালো হবে না, সাংবাদিকদের অধিকার ততদিন বাস্তবায়ন হবে না। আমরা কোনো না কারো দাসত্ব করব, এবং এবং কেউ না কেউ আমাদেরকে দাস বানিয়ে, গোলাম বানিয়ে রাখবে। তা সেটা রাজনৈতিকভাবে হোক, ব্যবসায়িকভাবে হোক, সমাজের মাফিয়া চক্র হোক, আমরা কারো না কারোর দাসত্ব করব, কারো না কারোর হয়ে ভাড়া খাটবো। তো এই ভাড়া কাটা সাংবাদিকতা দিয়ে তো আসলে সমাজ পরিবর্তন করা যাবে না। তো এরকম গণমাধ্যম দিবস আসবে। প্রতি বছরই আসবে, যাবে। আমি এইজন্য আসলে মনের দুঃখে এইটা নিয়ে কনটেন্ট বানাই নাই। ওই ৩ তারিখ, ৪ তারিখ, ৫ তারিখ আজকে মনে হলো আসলে সত্য কথা হলো বলা দরকার। আমাদের অনেক সিনিয়র সম্পাদক, সাংবাদিকরা এই মুক্ত গণমাধ্যম দিবসে অনেক কথা বলেছেন। তারা যা বলেছেন সেটি কি তারা বাস্তবায়ন করতে পারবেন? অনেক মালিককেও দেখলাম খুবই সুন্দর, সুন্দর বক্তৃতা দিতে। যদিও তারা একেক সময় একেক পরিবেশ বুঝে একেক ধরনের বক্তব্য দেন। আমার খুবই, মানে এগুলো অবাক লাগে আরকি, বিস্ময় লাগে। তো আমি ভিডিওটি বেশি বড় করছি না। আসলেই যতক্ষণ পর্যন্ত আমরা সাংবাদিকরা ঐক্যবদ্ধ না হচ্ছি, যতক্ষণ পর্যন্ত আমরা সাংবাদিকরা ব্যক্তি স্বার্থের ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে আসতে না পারছি, ওই দলীয় খোলস থেকে বেরিয়ে আসতে না পারছি, ততদিন পর্যন্ত এই মুক্ত গণমাধ্যম দিবসের সার্থকতা আসবে না। ততদিন পর্যন্ত বাংলাদেশে আমরা যেই সাংবাদিকতার স্বপ্ন দেখি, যেই সাংবাদিকতার স্বপ্ন দেখাতে চাই, তা শুধু ওই স্বপ্নের মধ্যেই থেকে যাবে। বাস্তবে কখনো ধরা দেবে না। দেখা যাক, সময় বলে দেবে
কি হবে না হবে। আল্লাহ হাফেজ।